হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ ফিরে এলাম নিরপেক্ষ ন্যায় সিরিজের তৃতীয় অর্থাৎ এই সিরিজের অন্তিম ভিডিও নিয়ে। তো চলো মূল্যবান সময় নষ্ট না করে শুরু করা যাক। আমরা এই লজিকটি শেখার জন্য লজিকটির বিষয়বস্তুগুলোকে মোট এই 6টি ভাগে ভাগ করেছিলাম। এদের মধ্যে প্রথম 5টি ভাগ এই দুটি ভিডিওতে কভার করা আছে। যদি এগুলো তোমার জানা না থাকে তাহলে অবশ্যই একটু ধৈর্য ধরে ভালোভাবে পরপর এই দুটি ভিডিও দেখে নাও। ওগুলো জানা না থাকলে কিন্তু আজকের এই ভিডিওটি তোমার কাছে একেবারেই অর্থহীন হবে। ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম। আর যদি ওগুলো তুমি জেনে থাকো তাহলে চলো শেষ পার্টটি অর্থাৎ লজিকটি কি করে করব বুঝে নেই। দেখো, এই লজিকটি থেকে এই ধরনের প্রশ্ন তোমার পরীক্ষায় আসবে। বাংলায় যেখানে প্রশ্ন হয় সেখানে এমন প্রশ্ন হবে, আর ইংরেজিতে হলে এমন হবে। দুই ক্ষেত্রেই সমাধানের পদ্ধতি কিন্তু একই। চলো এটা দিয়েই তাহলে শুরু করি। প্রথমে লজিকটির সমাধানে মোট 6টি পয়েন্ট হবে। ধাপে ধাপে করা যাক। লক্ষ্য করো, প্রশ্নটিতে মোট 3টি লাইন আছে। এদের মধ্যে 2টি হলো আশ্রয় বাক্য আর একটি সিদ্ধান্ত। প্রথমে আমাদের এখান থেকে সিদ্ধান্তটি খুঁজে নিতে হবে। সিদ্ধান্ত চেনার কিছু বেসিক উপায় হলো এগুলো একটু তোমরা নোট করে নাও। এদের মধ্যে এই নিয়মটিতে বলা আছে, দেখো, সুতরাং কথাটি থাকলে সেই লাইনটি সিদ্ধান্ত হয়। তাহলে এই লজিকটিতে এখানে সুতরাং কথাটি থাকায় বোঝাই যাচ্ছে এটি হবে সিদ্ধান্ত। এবারে সিদ্ধান্তটি খুঁজে পাওয়ার পরে প্রথমে একটা পয়েন্ট করতে হবে যুক্তি। এই যুক্তি পয়েন্টের ভেতরে 2টো লাইন লেখার মতো জায়গা ছেড়ে দিয়ে তৃতীয় লাইনে সুতরাং চিহ্ন দিয়ে আমাদের খুঁজে পাওয়া সিদ্ধান্তটিকে বচন করে এভাবে লিখতে হবে। বচনটি কিন্তু খুব সতর্কতার সঙ্গে করতে হবে যেন ভুল না হয়। আশা করি বুঝতে পারছো। যদি না বুঝে থাকো আরেকবার রিপিট করে দেখে নাও। এবারে মনে রাখবে, এ জাতীয় প্রতিটি লজিকের ক্ষেত্রেই সিদ্ধান্তের উদ্দেশ্যে থাকে পক্ষপদ, যাকে আমরা বলি এস, আর বিধেয়তে থাকে সাধ্যপদ অর্থাৎ পি। পদগুলি যাই হোক না কেন প্রতি ক্ষেত্রেই সিদ্ধান্তের উদ্দেশ্যটি হবে এস আর বিধেয় হবে পি। এক্ষেত্রে তাহলে আমাদের পক্ষপদ অর্থাৎ এস হলো সে, আর সাধ্য অর্থাৎ পি হলো ভীরু। এবারে মনে রাখো, পি থাকবে ওপরের লাইনে অর্থাৎ প্রধান আশ্রয় বাক্যে, আর এস থাকবে মাঝের লাইনে অর্থাৎ অপ্রধান আশ্রয় বাক্যে। এক্ষেত্রে আমাদের পি পদ হলো ভীরু। 3টি লাইনের মধ্যে এই লাইনটিকে তো আমরা সিদ্ধান্ত হিসাবে আগেই লিখে ফেলেছি, আর বাকি রইল 2টি লাইন। সেই 2টি লাইনের মধ্যে পি অর্থাৎ ভীরু পদটি এখানে থাকায় এই বাক্যটিকে আমরা বুঝব প্রধান আশ্রয় বাক্য। কাজেই এই বাক্যটিকে আমরা বচন করে প্রধান আশ্রয় বাক্য হিসাবে লিখে নেব। আর এস অর্থাৎ সে পদটি এই বাক্যে থাকায় এটিকে আমরা বচন করে অপ্রধান আশ্রয় বাক্য হিসাবে এখানে মাঝামাঝি জায়গায় লিখব। তাহলে আমাদের যুক্তিটি কিন্তু যথাযথভাবে গঠন করা হয়ে গেল এবং যুক্তি পয়েন্টটি এখানেই শেষ। তাহলে এতক্ষণ আমরা কি করলাম সংক্ষেপে একবার রিপিট করে নিই। প্রথমে সম্পূর্ণ প্রশ্নটি থেকে সিদ্ধান্তটি খুঁজে নিয়ে যুক্তি পয়েন্টের ভেতরে 2টি লাইন লেখার মতো জায়গা ফাঁকা রেখে তৃতীয় লাইনে সুতরাং চিহ্ন দিয়ে সেটিকে বচন করে লিখলাম। তারপরে সেই সিদ্ধান্তটির উদ্দেশ্যকে আমরা বললাম এস এবং বিধেয়কে বললাম পি। তারপরে সবসময় খেয়াল রাখবো যে পি হবে আমাদের ওপরের লাইনে অর্থাৎ প্রধান আশ্রয় বাক্যে, আর এস হবে মাঝের লাইনে অর্থাৎ অপ্রধান আশ্রয় বাক্যে। সেই হিসাবে পি পদটি অর্থাৎ ভীরু পদটি যেখানে আমি পেলাম সেই লাইনটিকে আমরা উপরে লিখলাম, আর এস পদটি যেই লাইনে পেলাম সেটিকে আমরা মাঝে লিখে নিলাম। এভাবে আমাদের যুক্তি পয়েন্টটি শেষ হয়ে গেল। এর পরের পয়েন্ট হবে যুক্তির আকার। যুক্তির আকার পয়েন্ট কিন্তু এমন কিছুই না, যুক্তিটা দেখে দেখেই আমাদের যুক্তির আকার বের করতে হয়। নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবে, প্রতিটি বচনের ক্ষেত্রেই আমরা উদ্দেশ্য এবং বিধেয় এই দুটোকেই পদ হিসেবে চিনব। যুক্তি পয়েন্টটিতে লক্ষ্য করো, এখানে আমাদের সিদ্ধান্ত থেকে আমরা চিনে নিয়েছিলাম সে হলো আমাদের এস এবং ভীরু পদটি হলো আমাদের পি। তার মানে অপ্রধান আশ্রয় বাক্যের সে পদটি এস হবে আর প্রধান আশ্রয় বাক্যের ভীরু পদটি হবে পি। আর একটি পদ দেখো, প্রধান এবং অপ্রধান 2টি আশ্রয় বাক্যেই রয়েছে, একই রয়েছে। আর এই যে পদটি প্রধান এবং অপ্রধান 2টি আশ্রয় বাক্যেই থাকবে কিন্তু সিদ্ধান্তে থাকবে না, সেই পদটিকে বলা হয় এম পদ অর্থাৎ হেতু পদ।
তাহলে এখান থেকে মোট আমরা এস পি এম তিনটি পদ পেলাম। যুক্তির আকারে আমরা যুক্তি পয়েন্টের থেকেই পরিমাণক এবং গুণটি প্রতিটি বচনের ক্ষেত্রেই একই রাখব। শুধু এই যে কথায় কিছু পদ রয়েছে এখানে, যেমন ভীরু, অসৎ, সে, এই পদগুলির বদলে এসপিএম পদগুলি লিখব। তাহলে দেখো প্রথম লাইনে যুক্তি পয়েন্টটি কী ছিল? সকল ভীরু হয় অসৎ। ভীরু বলতে এখানে পি এবং অসৎ হচ্ছে আমাদের এম। কাজেই যুক্তির আকারে আমরা লিখব সকল পি হয় এম। বুঝতেই পারছো যে ভীরুর পরিবর্তে আমরা পি লিখলাম আর অসতের পরিবর্তে লিখলাম এম। তেমনি অপ্রধান আশ্রয় বাক্যটি তাহলে কি দাঁড়াবে? সে পদটি ছিল এস আর অসৎ পদটি ছিল এম। এখানে দেখতে পাচ্ছি আমরা যে কোনো পরিমাণক নেই। যেহেতু পরিমাণক নেই তাহলে না লিখলেও চলবে। তাহলে আমরা এখানে লিখব এস হয় এম এবং সিদ্ধান্তটিতে কি লিখব? এস হয় পি। আশা করি যুক্তির আকার পয়েন্টটি বুঝে গেছো। এর পরের পয়েন্ট হয় সংস্থান। সংস্থান পয়েন্টটি তোমরা নতুন আমি যেভাবে বলে দিচ্ছি এভাবে করবে, তারপরে কিছুদিন অভ্যেস করলে দেখবে নিজে নিজেই বুঝে যাবে। দেখো যুক্তির আকারে প্রধান আশ্রয় বাক্যে কী কী পদ ছিল? প্রথমে রয়েছে পি, তারপরে রয়েছে এম। তো আমরা সংস্থান পয়েন্টটিতে প্রথমে পি লিখব, এই বরাবর একটু দূরে এম লিখব। আবার দেখো অপ্রধান আশ্রয় বাক্যে কী কী রয়েছে? এস, তারপরে এম। আমরা তেমনি পির নিচে এস লিখব এবং ওই এমের নিচে এমই লিখব। আর সিদ্ধান্ততে কী কী রয়েছে? এস, তারপরে পি। কাজেই নিচে আমরা সুতরাং চিহ্ন দিয়ে বাঁদিকে এস লিখব এবং ডান দিকে পি লিখব। এবারে আমরা চওড়ার দিকে এভাবে তিনটি দাগ কাটব এবং দাগ কাটার পরে এম দুটিকে মিলিয়ে দেব। তাহলেই দেখো একটা সংস্থানের চিত্র দাঁড়িয়ে গেছে। সংস্থান যদি তোমার জানা থাকে তাহলে কিন্তু তুমি সহজেই এতক্ষণ চিনে গেছো যে এটি হলো দ্বিতীয় সংস্থান। তাই নিচে আমরা লিখে দেব দ্বিতীয় সংস্থান। এর পরের পয়েন্ট হবে মূর্তি। এক্ষেত্রে তুমি শুধু মূর্তিটি পয়েন্ট করে কিছু লিখবে না, ফাঁকা ছেড়ে দেবে। আমরা আগে দোষ খুঁজে বের করব, তারপরে মূর্তি পয়েন্টটি সলভ করব। তাহলে মূর্তির পরের পয়েন্ট করবে দোষ, কিংবা এই পয়েন্টটিকে তুমি বৈধতা বলেও উল্লেখ করতে পারো, একই ব্যাপার। এখানে আমাদের কাজ হলো নিরপেক্ষ ন্যায় লজিকের কিছু নিয়ম রয়েছে যেগুলো আমরা অলরেডি আগেই আলোচনা করেছি। সেই নিয়মগুলো এই লজিকে মেলাতে হবে। যদি দেখা যায় প্রতিটি নিয়মই এখানে মিলে গেছে তাহলে তুমি বুঝবে যে এই লজিকটি কিন্তু বৈধ। আর এই নিয়মগুলির মধ্যে কোনো একটি নিয়মও যদি না মেলে তাহলে তুমি বুঝে নেবে এটি একটি অবৈধ যুক্তি। তাহলে চলো এক্ষেত্রে আমরা একটি একটি করে নিয়ম মেলানো শুরু করি। নিয়মগুলো তোমরা যুক্তি পয়েন্টটিতে মেলাবে। দেখো তাহলে প্রথম নিয়মে কি বলা হয়েছে? বলা হয়েছে প্রতিটি নিরপেক্ষ ন্যায়ে তিনটি মাত্র বচন থাকবে। তুমি গুনে দেখো তোমার যুক্তি পয়েন্টটিতে তিনটি বচন আছে কিনা। যদি দেখো তিনটি বচনই রয়েছে তাহলে বুঝে যাবে এই নিয়মটি মিলে গেল। আমরা নিয়ম নম্বর 2তে চলে যাব। আর যদি দেখো যে না তিনটি বচন নেই তাহলে কিন্তু এখানে দোষ উল্লেখ করতে হবে। কিন্তু সেই প্রসঙ্গ আসছে না, কেননা এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের লজিকটিতে তিনটিই বচন রয়েছে। কাজেই বোঝাই যাচ্ছে যে এই নিয়মটি এই লজিকে মিলে গেছে। এবারে দ্বিতীয় নিয়মটি দেখি। দ্বিতীয় নিয়মটিতে বলা হয়েছে প্রতিটি নিরপেক্ষ ন্যায়ে তিনটি মাত্র পদ থাকবে। পদ কোনগুলো? একটু আগেই উল্লেখ করেছি, পদ বলতে আমরা উদ্দেশ্য আর বিধেয়টাকে বুঝে থাকব। তাহলে দেখো এখানে যখন বলবে যে তিনটি পদ থাকবে, এর অর্থ কিন্তু ধরবো 3 রকম পদ থাকবে। তাহলে দেখি এখানে 3 রকম পদ আছে কিনা। চলো গোনা যাক। প্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্যে রয়েছে ভীরু, বিধেয়তে রয়েছে অসৎ, তাহলে হলো 2টো। অপ্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্যে রয়েছে সে, তাহলে হলো 3টে। অপ্রধান আশ্রয় বাক্যের বিধেয়তে রয়েছে অসৎ। অসৎ তো আমরা আগেই একবার গুনেছি, তাহলে এটাকে আর আলাদাভাবে আমরা গুনব না। সিদ্ধান্তের উদ্দেশ্যে রয়েছে সে পদটিকেও আমরা গুনে নিয়েছি। আর সিদ্ধান্তের বিধেয়তে রয়েছে ভীরু পদটাকেও কিন্তু আমরা গুনে নিয়েছি। তাহলে দেখাই যাচ্ছে যে এই লজিকটিতে মোট 3টি পদ রয়েছে আর প্রতিটি পদ 2বার করে ব্যবহার করা হয়েছে। তো প্রতিটি পদ 2বার করে ব্যবহার করা হোক তাতে সমস্যা নেই, বরং এটা হওয়াটাই স্বাভাবিক। আমাদের নিয়মটিতে বলা হয়েছিল যে মোট 3টি পদ থাকতে হবে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি 3টিই পদ রয়েছে, অর্থাৎ 3 রকমই পদ রয়েছে। তাহলে 2 নম্বর নিয়মে আমাদের কোনো সমস্যা নেই। এবারে তাহলে আমরা চলে যাই 3 নম্বর নিয়মে। 3 নম্বর নিয়মে কি বলেছে? হেতু পদকে আশ্রয় বাক্য দুটির মধ্যে অন্তত একবার ব্যাপ্য হতেই হবে। তোমরা বচন অধ্যায়ে কোন বচনের কোন পদ ব্যাপ্য তা অলরেডি আগেই পড়েছ। আর নিয়মটিতে কি বলা হয়েছে? হেতু পদকে আশ্রয় বাক্য দুটির মধ্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। আমাদের আশ্রয় বাক্য কোনগুলো? উপরের 2টি লাইন হচ্ছে আশ্রয় বাক্য।
তো নিয়মটিতে কি বলা হয়েছে যে এই দুটি লাইনের মধ্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। এখানে অন্তত একবার মানে কি বোঝানো হচ্ছে? অর্থাৎ বোঝানো হচ্ছে যদি প্রধান আশ্রয় বাক্যে হেতুপদটি ব্যাপ্য হয় তাহলে চলবে, যদি অপ্রধান আশ্রয় বাক্যে ব্যাপ্য হয় তাহলেও চলবে, যদি প্রধান এবং অপ্রধান দুটি আশ্রয় বাক্যেই ব্যাপ্য হয় তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু প্রধান এবং অপ্রধান দুটি আশ্রয় বাক্যের মধ্যে যদি একবারও ব্যাপ্য না হয় তাহলে দেখো নিয়মটিতে বলা হয়েছে অব্যাপ্য হেতুদোষ হবে। তাহলে এক্ষেত্রে আমাদের প্রধান আশ্রয় বাক্যটি এ বচন। আমরা জানি এ বচনে উদ্দেশ্য পদ ব্যাপ্য হয়, বিধেয় পদ অব্যাপ্য হয়। কাজেই প্রধান আশ্রয় বাক্যে হেতুপদটি অর্থাৎ অসৎ পদটি বিধেয় স্থানে থাকায় এটি এখানে অব্যাপ্য রয়েছে। তেমনি অপ্রধান আশ্রয় বাক্যটিও এ বচন, আর অপ্রধান আশ্রয় বাক্যেও দেখো হেতুপদটি বিধেয় স্থানেই আছে। কাজে অপ্রধান আশ্রয় বাক্যেও কিন্তু হেতুপদটি অব্যাপ্যই আছে। তাহলে কিন্তু আমাদের নিয়মটি মিলল না, কেননা আমাদের নিয়মে বলাই হয়েছিল যে হেতুপদটিকে দুটি আশ্রয় বাক্যের মধ্যে অন্তত একবার ব্যাপ্য হতেই হবে। আর নিয়মের শেষেই দেখো বলা আছে যদি এই নিয়মটি মানা না হয় তাহলে অব্যাপ্য হেতুদোষ হবে। কাজেই দেখা যাচ্ছে এই লজিকটিতে এই 3 নম্বর নিয়মটি মানা হয়নি বলে এই লজিকটিতে যে দোষ হয়েছে তার নাম হলো অব্যাপ্য হেতুদোষ। তাহলে আমরা দোষ যে পয়েন্ট করেছিলাম সেখানে লিখে দেব অব্যাপ্য হেতুদোষ। আবার যদি ধরো দেখা যেত এখানে 3 নম্বর নিয়মটি মিলে গেছে, অর্থাৎ 3 নম্বর নিয়মটি মানা হয়েছে, তাহলে আমরা কি করতাম? তাহলে 4 নম্বর নিয়মটি মেলাতাম। এই লজিকটিতে যেহেতু 3 নম্বর নিয়মটি মেলেনি, অলরেডি আমরা দোষ পেয়ে গেছি, তাহলে আর এই লজিকটিতে অন্য নিয়ম মেলানোর প্রয়োজন নেই। কিন্তু ধরো এই লজিকটি যদি 3 নম্বর নিয়মটি মেনে চলতো, অর্থাৎ হেতুপদটি যদি দুটি আশ্রয় বাক্যের মধ্যে কোনো এক জায়গায় ব্যাপ্য হয়ে যেত, তাহলে কিন্তু আমাদের 4 নম্বর এবং 5 নম্বর নিয়মটিও মেলাতে হতো। এবারে দোষ আমাদের বেরিয়ে গেছে। আচ্ছা, এবারে আমরা চলে আসি মূর্তি বলে যে পয়েন্টটি আমরা ফাঁকা ছেড়ে এসেছিলাম সেখানে। যদি দেখো কোনো লজিকে দোষ নির্ণয় হয়ে গেছে তাহলে তুমি কি করবে? যুক্তিতে তোমার যে 3টি বচন ছিল সেই 3টি বচনকেই পরপর বসিয়ে দেবে। যেমন এক্ষেত্রে দেখো যুক্তিতে আমাদের কি কি বচন ছিল? প্রধান আশ্রয় বাক্য এ, অপ্রধান আশ্রয় বাক্য এ এবং সিদ্ধান্তটিও এ। কাজেই এক্ষেত্রে আমরা মূর্তি লিখব এ এ এ। আবার ধরো কোনো লজিকে তুমি লক্ষ্য করলে লজিকটি অবৈধ হয়েছে, কিন্তু সেখানে প্রধান আশ্রয় বাক্য ছিল ই, অপ্রধান আশ্রয় বাক্য ছিল এ এবং সিদ্ধান্ত ছিল ও। তাহলে মূর্তিটি কি লিখব? এই ই, এ এবং ও এই 3টিকেই পাশাপাশি বসিয়ে দেব। আর যদি কোনো লজিক বৈধ হয় তাহলে কিন্তু যে 19টি বৈধ মূর্তি রয়েছে সেই 19টি মূর্তির মধ্যে থেকে সঠিক মূর্তিটি এখানে লিখতে হবে। তাহলে চলো সঠিক মূর্তি কী করে খুঁজতে হয় সেটিও একবার দেখে নিই। যেমন দেখো এই লজিকটিতে তুমি যদি 5টি নিয়ম মেলাও, লক্ষ্য করবে 5টি নিয়মই এখানে মিলে যাবে, অর্থাৎ এটি একটি বৈধ যুক্তি। এবার এই ক্ষেত্রে যদি মূর্তি খুঁজতে হয় তাহলে কি করে খুঁজব? প্রথমেই তুমি দেখবে এই লজিকটি কোন সংস্থানের অন্তর্গত। যেমনটা আমরা দেখতে পাচ্ছি এই লজিকটি প্রথম সংস্থানের অন্তর্গত। তারপরে তুমি দেখবে তোমার লজিকটিতে বচন 3টি কী কী রয়েছে। যেমন এখানে দেখা যাচ্ছে বচন 3টি রয়েছে, পরপর যদি দেখি এ, এ এবং এ। এবারে তুমি চলে যাও মূর্তিতে। মূর্তিতে দেখো প্রথম সংস্থানে এ এ এ মূর্তি কোনটি? যেমনটা দেখতে পাচ্ছি এ এ এ মূর্তি হলো বারবারা। এই 19টি হলো বৈধ মূর্তি, অর্থাৎ যদি কোনো লজিক বৈধ হয় তাহলেই একমাত্র তুমি এই 19টি মূর্তির মধ্যে সঠিক মূর্তিটি খুঁজে নিয়ে লিখবে। কিন্তু লজিকটি যদি অবৈধ হয় তাহলে কিন্তু তুমি এখানে মূর্তি খুঁজতে আসবে না। তাহলে সেক্ষেত্রে যেমনটা আগেই বলেছি বচন 3টিকেই মূর্তির ভেতরে পরপর লিখে নেবে। এরপরে আরেকটি পয়েন্ট হবে বিচার। বিচার পয়েন্টে লিখতে হয় যদি তোমার লজিকটি বৈধ হয় তাহলে সেটি কেন বৈধ হয়েছে, অর্থাৎ তুমি লিখবে এই যুক্তিটি নিরপেক্ষণের সকল নিয়মই মেনে চলেছে সেই জন্য বৈধ হয়েছে। আর যদি কোনো লজিক অবৈধ হয় তাহলে কোন নিয়মটি না মানার জন্য অবৈধ হয় সেটি এখানে আলোচনা করে দিতে হবে। দেখো আমাদের আলোচ্য যুক্তিটি হয়েছিল অবৈধ এবং তাতে হয়েছিল অব্যাপ্য হেতুদোষ। তাহলে এক্ষেত্রে যদি আমরা বিচার লিখতে যাই তাহলে মোটামুটি এভাবে তোমরা লিখতে পারো। তবে ওই বিচার লেখার কিন্তু নির্দিষ্ট কোনো নিয়ম নেই এবং আমি বলবো যে আমার দেখানো এই বিচারটি তোমরা মুখস্থ করতে যাবে না। তুমি বিচার পয়েন্টটি নিজের মতো করেই লিখবে। অবৈধ হলে কেন অবৈধ হয়েছে সেই নিয়মটি উল্লেখ করে তারপরে লিখবে। আর যদি বৈধ হয় তাহলে তো খুবই সোজা। তাহলে তুমি এরকমভাবে বলবে এই নিরপেক্ষ ন্যায় যুক্তিটি সকল নিয়মই মেনে চলেছে সেই জন্যই এটা বৈধ হয়েছে। বরং বৈধ যুক্তির ক্ষেত্রে তুমি মূর্তিটিও উল্লেখ করে দিতে পারো। এই হলো মোট 6টি পয়েন্ট, এখানেই লজিকটি শেষ হলো। আর যেমনটা আগেই বলেছিলাম প্রশ্ন বাংলায় হোক বা ইংরেজিতে হোক না কেন দুই ক্ষেত্রেই পদ্ধতি কিন্তু একই। শুধু ইংরেজি প্রশ্নের ক্ষেত্রে কি হবে, সিদ্ধান্ত চেনার ক্ষেত্রে যে শব্দগুলো সেগুলো ইংরেজিটা তোমার জানতে হবে। এই হলো সেই শব্দগুলোর মোটামুটি ইংরেজি।
আর লজিকটি যখন তুমি সলভ করবে তখন পয়েন্টগুলো ইংরেজিতে লিখবে। আমি একটা ইংরেজি প্রশ্নের ইংরেজিতেই সমাধান করে এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো, লজিকটি কিন্তু একই প্রসেসে করেছি, শুধুমাত্র ভাষাটি বাংলার পরিবর্তে ইংরেজিতে করেছি। আর সবশেষে বাড়ির কাজ করার জন্য কিছু প্রশ্ন এখানে আমি দিয়ে দিচ্ছি। এগুলো ভালোভাবে সমাধান করো। আশা করি এই লজিকটি তোমাদের আর অসুবিধে হবে না। তাহলে আজ এই পর্যন্তই। এই ভিডিওটি থেকে তুমি যদি সত্যিই কিছু শিখে থাকো তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও। আর কমেন্টে জানিও ভিডিওটি তোমার কেমন লেগেছে। ভিডিওটির কোনো পার্টে যদি তোমার অসুবিধে লেগে থাকে তাহলে সেটিও কমেন্টে জানাতে পারো। আমি চেষ্টা করব সম্ভব হলে কমেন্টের উত্তর দিয়ে কিংবা নতুন একটি ভিডিও তৈরি করে তোমার সমস্যারই সমাধান করার। আর এরকমই আরও লজিক সংক্রান্ত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলে ভালো থেকো। ধন্যবাদ।